স্ক্রিনটা রেকর্ড দিলাম আর ফর সেফটি আমি এই যে গুগল যেটা আছে গুগল মিট আমি তাহলে শুরু করলাম সবাই। হ্যাঁ, একটু দেখেন। না, এতক্ষণ তো আমরা ক্লাস নিতেছিলাম না, আমরা এখন ক্লাসে ঢুকতেছি, এখন রেকর্ড হবে। আচ্ছা, জি ভাই। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে, মানে মোটা দাগে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা আসলে এই ঘোড়ার ডিম এগুলো লিখে কি হবে, এই ইন্ট এক্স এইজ ইন্ট তারপর হচ্ছে যে আপনার নেম, এগুলো আমরা কেন লিখি, এগুলো লিখে আমাদের লাভটা কী। মানে আমাদের তো কোনো তেমন কোনো আমরা ইউজ কেস খুঁজে পাই না। যারা কোডিংয়ে একদম নতুন, তাদের জন্য এই জিনিসটাই বা কীরকম হবে, তাই না? তারা কিভাবে চিন্তা করবেন যে এই জিনিসগুলো দিয়ে আমাদের কি করব, কি কাজ। তো তাদের মানে সবার জন্যই একটা মানে ব্রেইন ওপেনিং একটা সেশন আজকেরটা আমি একটু দিতে চাচ্ছি, যাতে করে অন্তত রিলেট করতে পারেন আমরা আসলে কোড লিখে কি কি করি। তো ইউজুয়ালি ধরেন যে যেটা হয় যে এই যে আপনি ইউটিউবে গেলেন, হ্যাঁ, ইউটিউবে গেছেন, ইউটিউবে ধরেন এরকম হাজার 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 কন্টেন্ট আসতেছে, তাই না? অনেক কন্টেন্ট আসছে ইউটিউবে, এরকম অনেক কন্টেন্ট আসতেছে। একটা হলো কন্টেন্টও লোড হইতেছে, আর একটা হলো আপনি গুগলে গেলে বিভিন্ন প্রকারের এই জিনিসপাতি সার্চ করেন, গুগল বারে সার্চ করেন, সার্চ যে করেন, এই সার্চ করার ফলে দেখবেন মিলিয়ন্স অফ সার্চ রেজাল্ট থেকে আপনার জন্য যেটা দরকারি সেই জিনিসটাকে আপনাকে খুঁজে বের করে এনে দিচ্ছে। এই সার্চ রেজাল্টটা আপনার কাছ থেকে খুঁজে বের করে এনে দিচ্ছে, তাই না? তাহলে সার্চিং একটা মেকানিজম। সার্চিং মানে আপনার অনেক ডেটা, মিলিয়ন্স অফ ডেটা থেকে কোনো একটা ইনফরমেশন সার্চ করে আনা। তারপর ধরেন একটা ক্লাসে আপনাকে বললো যে 40 জন স্টুডেন্ট আছে, 40 জন স্টুডেন্টের মানে বয়স হচ্ছে এক একজনের কম, এক একজনের বেশি, এক একজন পাতলা, একজন মোটা, এরকম অনেক প্রকারের মানে কনস্ট্রেইন আছে। ধরেন এইরকম সাইজের, এইরকম শেপের অনেকগুলা কনস্ট্রেইন দিয়ে বলল, আপনাকে একটা প্রশ্ন করলো যে এই ক্লাসে তুমি মানে ছাত্রদের বিন্যাস এমনভাবে করো যেন ছোট এবং মানে বয়সে কম আর কম লম্বা স্টুডেন্টরা একদিকে যাবে, যারা বেশি হেলদি তারা আরেকদিকে যাবে, আবার যারা হচ্ছে একদম মানে ওভার সাইজ তারা আরেকদিকে যাবে। সো দ্যাট তারা বিভিন্ন প্রকার ক্লাসিফিকেশনে পড়ে, মানে এটা কি বলে, এটারে বলে হচ্ছে যে আপনার বায়োমেট্রিক ক্লাসিফিকেশন চিন্তা করতে পারেন। মানুষের মেটাডেটা কালেক্ট করে আপনি ওই ক্লাসটাকে একটা শ্রেণীতে ভাগ করবেন, ছোট থেকে বড়তে। তারপর ধরেন আপনার হাতে অনেক টাকা আছে, 500 কোটি টাকা আছে। 500 কোটি টাকার মধ্যে 5 টাকার কয়েন, কেউ কি কিছু বলছেন? 5 টাকার কয়েন আছে, 1 টাকার কয়েন আছে, তারপর হচ্ছে যে আপনার 2 টাকার কয়েন আছে, এরকম হাজার হাজার কয়েন আছে আপনার কাছে। তো আপনাকে বলল যে এই পুরা আপনার মানিব্যাগ থেকে এতগুলা কয়েনকে বের করে নিয়ে এমন একটা বুদ্ধি বের করতে হবে যে এই বাক্সে শুধু 1 টাকার কয়েন, এই বাক্সে শুধু 5 টাকার কয়েন, এই বাক্সে শুধু 3 টাকার কয়েন, এই বাক্সে শুধু আপনার 100 টাকার কয়েন, এইরকম ফিল্টারিং করতে হবে। সো আপনি এতগুলা কয়েন আপনি কি করবেন? একজন মানুষ গুনতে ধরেন যে 10 দিন লাগে, তো আপনি 500 জন মানুষ দিয়ে হয়তো বা সেটাতে আপনি 5 দিনে করবেন বা 1 দিনে করবেন। বাট কম্পিউটার কেন আসছে? কম্পিউটার আসছে যে এই বাবা তোমার 5 দিনের কাজ আমি কয় সেকেন্ডে করব? 5 সেকেন্ড। এই জন্য আমরা কোড লিখি, তাই না? এইটাই আমাদের কাজ। তো আপনি অনেক বড় ম্যাথমেটিশিয়ান, আপনি বলেন তো এইটা ম্যাথমেটিক্যাল উত্তর কত হবে? আপনি ধরেন অনেক বড় ম্যাথমেটিশিয়ান, এটা করতে আপনার কতক্ষণ লাগবে? একজন হিউম্যানের পক্ষে এই ম্যাথসটা করতে কতক্ষণ লাগবে? আপনি পারবেন এটা করতে? মুখে মুখে করতে পারবেন? কম্পিউটার আইসা বলছে দেখ বাবা তোর তো মাথা খারাপ করার দরকার নেই, তোর কি মানে কোন নাম্বারটা যোগ বিয়োগ ভাগ গুণ করতে হবে তুই এটা শুধু আমারে বল, আস্ক মি, আই উইল ডু দিস। মানে কম্পিউটার মোটামুটিভাবে 3টা কাজ করবে, 3টা কাজে আপনাকে হেল্প করবে। একটা হচ্ছে বিগ ক্যালকুলেশনস অথবা যে কোনো ধরনের ক্যালকুলেশন। আরেকটা কাজ হলো ডেটা ফাইন্ড করতে সাহায্য করবে। যেমন আপনারা গুগলে যে সার্চ করেন এটা তো অবশ্যই কোড লিখে করা, তাই না? তার মানে ডেটা সার্চ করতে সাহায্য করে। আরেকটা হচ্ছে ডেটা সার্চ বা ডেটা ফাইন্ড চিন্তা করতে পারেন। আচ্ছা, এনিওয়েজ ডেটা সার্চ বা ডেটা ফাইন্ড চিন্তা করতে পারেন। আরেকটা কথা বললাম যে ডেটার ক্লাসিফিকেশন,
ডেটা ক্লাসিফিকেশন বা সর্টিং, এটা চিন্তা করতে পারেন। সর্টিং করবে মানে ছোট থেকে বড়, বা ধরেন আপনাকে 500 ইউজারের ডেটা দিয়ে বললাম যে তুমি 500 ইউজারের ডেটায় যার কাছে সবচেয়ে বেশি টাকা আছে যে লোকটার পকেটে, সেই লোকটাকে তুমি খুঁজে বের করো। এবং আরেকটাতে বললাম তুমি এইগুলোকে ক্রমান্বয়ে সাজাও, যার কাছে কম টাকা আছে তারা এনে রাখো, যার কাছে বেশি টাকা আছে তারা গ্রাফে এইভাবে প্লট করো। এগুলোকে তুমি ক্রমান্বয়ে ছোট থেকে বড় সাজাও। এই ছোট থেকে বড় সাজানোর ব্যাপারটাকে বলে সর্টিং। আর যদি বড় থেকে ছোট সাজাইতে বলি সেটাকেও সর্টিং বলে। একটা হলো অ্যাসেন্ডিং, আরেকটা হলো ডিসেন্ডিং। তো এই জিনিসগুলো আমরা দেখবো যখন ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমে যাবো, আস্তে আস্তে এই জিনিসগুলো দেখবো। আরেকটা মজার জিনিস হচ্ছে, ধরেন আপনার বাড়ির সামনে আপনি একটা দারোয়ান রাখছেন। তো আপনার হাইওয়ের সামনেই বাড়ি, হাইওয়েটা ধরেন 1970 সালের হাইওয়ে, 1970-তে আপনি আছেন। সেই হাইওয়েতে আপনার দারোয়ান আছে, মানে বাড়ির সামনের দারোয়ান, কারণ বাড়ি তো আপনার হাইওয়ের সাথেই। দারোয়ানকে আপনি বলছেন যে এই হাইওয়েতে দিনে যে কতটা গাড়ি যায় তুমি সবগুলা গাড়ির নাম্বার প্লেট লিখে রাখবা। তো 1970 সালে ওই বাড়ির সামনে ধরেন আটটা মাত্র গাড়ি সারা দিন রাতে যাওয়া আসা করতো। কিন্তু 2024-এ এসে ওই হাইওয়েতে, মানে এটা আমি কাল্পনিক একটা উদাহরণ দিচ্ছি, এমন যে হচ্ছে ব্যাপারটা এরকম না, ওই বাড়ির সামনে এতগুলা গাড়ি যাতায়াত করে। সো যেখানে একটা দারোয়ান বা একটা হচ্ছে যে গেট কিপার এই প্রবলেমটা সলভ করতো, এখন এইখানে এসে কি একটা গেট কিপার সলভ করতে পারবে? মানে আমি কিন্তু বলতেছি এখানে গাড়ি পাস হইলে সেই গাড়িটা খাতায় লিখে রাখতে হবে, বুঝছেন? তো এইখানে ধরেন যে প্রত্যেক দিন এত 3 লাখ গাড়ি, 4 লাখ গাড়ি বা 10 লাখ গাড়ি পাস হচ্ছে, একজন পারবে? তখন কি করবেন আপনি? ম্যানুয়াল একজনের জায়গায় এরকম 100 জন রাখবেন। কিন্তু এই ধরনের কাজ আসলে অবসলিউট হয়ে গেছে, এইগুলার মানুষে দিয়ে করানোই হয় না। এগুলোর জন্য কি লেখে মানুষজন? এগুলোর জন্য এখন মানুষজন কোড লেখে। কি কোড লিখবে? আপনার এই কোড, ধরেন আপনি একটা কোড লিখছেন যে কোডটার 2টা চক্ষু আছে, মানে আপনার ল্যাপটপ বা ক্যামেরার চক্ষু দিয়ে সবসময় এই রাস্তায় কি করবে, সে রাস্তায় দেখবে, তাই না? এই রাস্তায় দেখবে, যখনই কোনো গাড়ি পাবে সেই গাড়ির ডেটাটাকে এই কোডে আবার ফিডব্যাক করবে। এই ডেটাটা আবার কোনো একটা ফাইল স্টোরেজে বা কোনো ডেটাবেজে বা কোনো স্ক্রিনে আপনার কোডটা সেইখানে আউটপুট হিসাবে দেখাবে। এই যে একটা গাড়ি গেল, এই গাড়িটার নাম্বার হচ্ছে, এই গাড়িটা এমনি চলে। তো ট্রাফিক জ্যাম এআই সলিউশন, দেখেন না আপনারা বিভিন্ন ট্রাফিকে এআই লাগায় ট্রাফিক সলভ করবে, এগুলো কথাবার্তা বলতেছে না? ঢাকাতেও বিভিন্ন প্রকারের ওই যে ওইগুলাই দেখেন, এই যেমন এইগুলো এখন মানুষ কোড লিখে সলভ করে, দেখছেন? হ্যাঁ, এইরকমই তো আপনার এখন তো মানে সিসিটিভি দিয়ে এই কাজ হবে না। এখানে আপনার অনেক কিছুই থাকবে, শুধু সিসিটিভি দিয়ে হবে না। আচ্ছা, তো এইগুলা কিন্তু মানে অটোমেট কেন করতেছে বলেন তো? অটোমেট করতেছে কারণ এগুলো সব মানুষ দিয়ে সলভ করা সম্ভবই না। যে জায়গায় মানুষ দিয়ে সলভ করতে আমার 5 কোটি টাকা লাগতো, সেই জায়গায় আমার একটা কোড লিখতেছে, একটা কোড লিখে কত টাকায় সলভ করা গেছে? মাত্র 2 লাখ টাকায় সলভ করা গেছে। মানুষ এই সলিউশনে আসছে না। কুইজ এক্সপ্লেন করা হয়নি ভাই, কুইজ এক্সপ্লেন করা হয়নি। কুইজের টপিক এগুলো আবার আপনাদের রিভাইজ হবে। সো ওই কুইজের টপিক ধরে ধরে আমরা আপাতত এক্সপ্লেন করতেছি না, আমরা আজকের ক্লাসের যে টপিক এইটা আগে শেষ করে নিই। সো তাহলে আমার কথা তো মানলেন, তাই না? আমার কথা তো মানলেন। তাহলে একজন কোডার হিসেবে আপনার কাজ কি? একজন কোডার কি করবে? একজন কোডার আসলে করে কি? কোডার কোড লেখে টু অটোমেট থিং। To make life easier. আপনি এগুলো করার জন্য কোড লেখেন। তো এখন আমি বলতেছিলাম যে আসলে আপনার ভিতরে যে ইন্ট এজমেজ লেখেন, এগুলো কেন লেখেন? তো আমি যে বললাম যে এই যে রাস্তা দিয়ে গাড়ি গেলেই, যে গাড়িটাকে আপনার রাস্তা দিয়ে গাড়ি গেলেই গাড়িটাকে, রাস্তা থেকে গাড়ি গেলেই যে আপনি গাড়ির ডেটা নেবেন,
সেই ডেটা ধরেন এটা বাম পাশেরটা হচ্ছে আপনার কোড, ডান পাশেরটা হচ্ছে রাস্তা, রাস্তার মধ্যে এরকম একটা গাড়ি গেছে, গোল সাইন দেওয়াটা একটা গাড়ি। এখন গাড়ির ইমেজটা তুলে তো এখানে পাঠাইতে হবে, তাই না? আপনার কোড main.cpp এখানে পাঠাইতে হবে না এই কারের ইমেজটা যখন পাঠাবে এর তো একটা স্টোরেজ লাগবে, তাই না? এখানে একটা স্টোরেজ লাগবে না, না হলে প্রসেস করবে কেমনে, তাই না? প্রসেস করার জন্য একটা স্টোরেজ লাগবে, এই স্টোরেজকে আমরা বলতেছি এখানে একটা ভ্যারিয়েবল লাগবে, এই জন্য আপনি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন, তাই না? সো ব্যাপারটা ওই রকম আর কি। তো আমি যাই কোডে যাই আজকে, আমি পুরা ক্লাসটা কুইজ আমি স্পেসিফিকলি একটু না করে ডিসকাস না করে আমি পুরা ক্লাসটা একবার আপনাদের একটু রিক্যাপ করার ট্রাই করি। আমরা যতটুকু পর্যন্ত শিখছি ততটুকু পর্যন্ত রিক্যাপ করার ট্রাই করি। তো এই যে আইও স্ট্রিম নিয়ে আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, আইও স্ট্রিম কী করে? আইও স্ট্রিমটা বানাইছে কে? এটা কে বানাইছে? যারা C++ ল্যাঙ্গুয়েজ বানাইছে তারা বানাইছে এটা। এটা হচ্ছে একটা কনভেনশন যে এখানে আপনি এটা ইনক্লুড করা মানে ইনপুট আউটপুট নিয়ে আপনি কাজ করতে পারবেন। প্রোগ্রামটা রান বাটনে ক্লিক করলে 1/1 লাইন এক্সিকিউশন হয়। সেটা কোথা থেকে শুরু করে? মেইন জায়গা থেকে, মেইন পয়েন্ট থেকে শুরু করে। এই যে 3 নাম্বার লাইনের এই স্পেসটুকু কি ম্যান্ডেটরি? এই স্পেসটুকু ম্যান্ডেটরি বলেন তো? এই 3 নাম্বার লাইনে ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে এটা ম্যান্ডেটরি না। আইও স্ট্রিমের এখানে এটাও ম্যান্ডেটরি না, তাই না? কিন্তু আপনি যদি ইন্ট এইজ মানে ইন্ট লেখেন, কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চান, এইখানে কিন্তু এটা ম্যান্ডেটরি। এইখানের পরে একটা আপনার এইজ দিতে মানে স্পেস দিতেই হবে, তারপর এন্ড অফ লাইন দিতে হবে। তারপর এই স্পেসটা কি ম্যান্ডেটরি 2 নাম্বার লাইনে? না, এই স্পেসটা কিন্তু ম্যান্ডেটরি না। দিলে দিতে পারেন, না দিলে নাই, কিন্তু দিলে সুন্দর লাগে, দিলে এটা আদব কায়দা মেনটেন করা হইলো। তারপর এই মেইনের পরে আপনি চাইলে একটা স্পেস দিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার ইন্ট এটা আপনি একটা স্পেস বামে ছেড়ে দিয়ে মার্জিন মেনটেন করছেন, একটা ট্যাব ছেড়ে দিচ্ছেন, একটা ট্যাব ছেড়ে দিয়ে কী করছেন? মার্জিন মেনটেন করছেন। না করলেও কোনো সমস্যা নেই, এইভাবে লিখলেও সমস্যা নেই, কিন্তু এটা আদব কায়দা মেনটেন করা হইল না। প্রোডাকশন গ্রেডের কোড এইভাবে লেখে না কেউ। এইটা নিয়ে একটা প্রশ্ন ছিল, আমি কুইজের প্রশ্ন ডিরেক্ট এক্সপ্লেন করতেছি না, কিন্তু আমি যেগুলো নিয়ে প্রশ্ন করেছিলাম সেগুলো একটু ঝালাই আপনাদের একটু রিভাইজ করে করিয়ে দিচ্ছি আর কি, ওই রকম ব্যাপারটা। তো এই যে বলেছিলাম যে সি আউটের ডান পাশে যে ভ্যালুটা থাকে এটা কি? এটাকে বলে স্ট্রিং, এটাকে বলে একটা বাক্য বা কালেকশন অফ ক্যারেক্টার্স, এটাকে বলে স্ট্রিং। সি আউটের ডান পাশে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা রান বাটনে ক্লিক করলে সেই ভ্যালুটা টার্মিনালে প্রিন্ট হবে। এটা হচ্ছে ধর্ম। এখানে শুধু একটা ভ্যালু আপনি দিতে পারেন, ব্যাপারটা এরকম না। যতবার এই সাইন ইউজ করবেন ততবার নতুন নতুন ভ্যালু, স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান, যে কোনো টাইপের ভ্যালু, এনি টাইপের ভ্যালু এখানে আপনি কি করবেন? দিতে পারবেন। কিন্তু এইরকমভাবে একটা করে সাইন আপনাকে দিতে হবে। ফাঁকা ভ্যালু দিতে পারেন, কারেক্ট? এইটাই জিজ্ঞেস করছিলাম। এখন একটা প্রোগ্রাম ফাইলে এরকম stdc আউট কয়টা থাকতে পারে? আপনার যত ইচ্ছা তত দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওই আসতেছি, ওইটা পরের প্রশ্ন, ওইটা অনেক বলতেছি আমি কি জিনিস। সো এইরকম প্রোগ্রামিংয়ে আচ্ছা এইটা আসতেছি ভাই, আমি প্রশ্ন যদিও বুঝি নাই, আমি একটু পরে প্রশ্নটা নিচ্ছি ভাই। ক্যারেক্টার টাইপ আমরা নিয়ে একটু পরে আসি, আমরা আগে মেইন জিনিসটাতে ফোকাস করি। এই যে সি আউট আছে, সি আউটটা কয়বার থাকতে পারে কোডে? অনেকবার থাকতে পারে, আপনার যতবার ইচ্ছা আপনি ততবার দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সেটাই বলতেছিলাম। আবার বলতেছিলাম যদি আপনাকে একটা ফুল নাম্বার স্টোর করতে হয় তাহলে আপনি কি করবেন? কারো বয়স যদি স্টোর করতে হয়, কারো বয়স না ধরি যে, হ্যাঁ, কারো বয়স যদি স্টোর করতে হয় আপনাকে দশমিকযুক্ত সংখ্যা নিতে হবে, সেজন্য ফ্লোট টাইপ নিতে হবে। এটা বলছিলাম আমি। আরও বলছিলাম যদি আপনি কারো নাম স্টোর করতে চান সেক্ষেত্রে কী করতে হবে? স্ট্রিং নিতে হবে। স্ট্রিং নেওয়ার জন্য আপনার নর্মালি আপনি এইভাবে স্ট্রিং নিতে পারেন না, স্ট্রিংয়ের আন্ডারে ইউজিং নেম বারবার ওই যে নেম স্পেস নেই তো আমরা, এই জন্য ওই প্রবলেমটা দিচ্ছি। আপাতত আপনারা এই যে 2 নাম্বার জিনিস কী করে এটা ভুলে যান, এটা আমরা ইউজ করতেছি কারণ স্ট্যান্ডার্ড নেম স্পেস নিলে সেখানে বাই ডিফল্ট কিছু ইউটিলিটি জিনিস দিছে আপনার। কারা দিছে? C++-এর কোডাররা। সেটা করলে আপনি ইনপুট আউটপুট নিয়ে আরামসে কাজ করতে পারবেন। সো এনিওয়েজ,
তারপরে কোনো অ্যাড্রেস যদি স্টোর করতে চান, সেটাও তো অ্যাড্রেস জিনিসটাও তো স্ট্রিং, মানে বাক্য। স্ট্রিং মানে কি? বাক্য। বাক্য মানে কি? সেন্টেন্স। এভাবে নিতে হবে। এখন এইখানে এসে এইখানে স্পেস আপনি একটা দিতে পারেন এক্সট্রা, কোনো সমস্যা নেই, কিন্তু দিলে সেটা আদব কায়দা মেনটেন করা হইল না। শেষ মানে শেষ লাইনে এন্ড অফ লাইন দিয়ে ফেলেন। আবার এইখানে যদি স্পেস আপনি রিমুভ করে দেন, কাজ করবে না। স্পেস রিমুভ করে দিলে দেখেন লাল দাগ, এটা তো এরর, এটা তো লাল দাগ অলরেডি দিছেই, মানে এখানে ঝামেলা আছে, এটা আপনাকে ছুটাইতে হবে এখান থেকে। তো এই প্রশ্নগুলার এইরকম কিছু প্রশ্ন আপনাদের এখানে ছিল। আর একটা প্রশ্ন ছিল, যদি আমি ইন্ট এইজ নামে একটা ভ্যারিয়েবল নেই, সি আউট যখন করব, এই যে M% সাইন দিব, দিয়ে এইজ দিব, এটা দিলে কি প্রিন্ট করবে? এইজের ভ্যালু নাকি এইজের মেমোরি প্রিন্ট করবে? এইজের মেমোরি প্রিন্ট করবে। যারা পারেন নাই মনোযোগ দিয়ে শুনেন, এইজের মেমোরি প্রিন্ট করবে। এইজের মেমোরি অ্যাড্রেস মানে কি? এইজের ভ্যালুটা যে জায়গাটায় স্টোর করা আছে সেই জায়গাটার, সেই ভান্ডর, সেই বালতি বা সেই বিল্ডিংয়ের গভর্নমেন্টের দেয়া যে অ্যাড্রেস, গভর্নমেন্টের দেয়া অ্যাড্রেস কি, এটা বুঝতে গেলে আগের ক্লাস শিখতে হবে। তো এইটার যে এইটার যে স্টোরেজ আছে, স্টোরেজের অ্যাড্রেস 61C। আবার যদি রান দেই, এটা 61C হবে না, এই জন্যই এই হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এক এক জায়গায় এক এক ঘর থেকে আপনাকে অ্যাক্সেস দিচ্ছে। আমি বুঝাইতে পারলাম? এইটাই জিজ্ঞেস করছিলাম। এখন আসি গোমেজ ভাইয়ের কথায়, উনি একটা প্রশ্ন করছেন, সেই প্রশ্নটা খুবই ভ্যালিড প্রশ্ন। তো নামে একটা জায়গা আছে, এখানে আপনি 90 দিচ্ছেন। আবার ইন্ট নামস নামে আরেকটা জায়গা আছে, সেখানে আপনি 70 দিচ্ছেন। তো প্রশ্ন হলো যে আপনার কোনো প্রকারের রেজাল্ট নাই। এই জায়গাটা বুঝতে গেলে, মানে যারা বুঝবেন তাদের জন্য প্রোগ্রামিং খুবই ইজি হয়ে যাবে। ওই প্রশ্নটা যদি আজকে বুঝেন, এটা খুবই মানে ইন্টারেস্টিং একটা প্রশ্ন। নামস এই জায়গাটা দিচ্ছেন, তো কথা হলো আমরা তো এখানে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি নাই। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি নাই, কিন্তু ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করলেও এই দুইটা নাম্বার যোগ কেন হচ্ছে বোঝার সুবিধার্থে আমি এটা 90 দিই। আমি যদি এটা রান করি, ডান পাশে দেখবেন 180 প্রিন্ট হচ্ছে, 180 প্রিন্ট হচ্ছে। তো প্রোগ্রাম এই কোডটুকু আসলে, মানে এই কোডটুকু আসলে কীভাবে কাজ করে, আমি আপনাদের আগের ক্লাসে একটা কথা বলছিলাম। আপনারা যখন লেখেন, ধরি x সমান 90, y সমান, অঙ্ক করতেন যেমন, ধরি x সমান 90, y সমান 90, তাহলে মানে আপনাদের কোয়েশ্চেন করছে x সমান 90, y সমান 90, তাহলে সাম সমান কত? তারপর আপনি লিখবেন সাম হচ্ছে একটা ভ্যারিয়েবল ধরি, যার মধ্যে আপনি x প্লাস ওয়াই রাখছেন, এই সমীকরণটা আপনি সলভ করবেন। পরীক্ষার খাতায় আপনি কি করেন? এই যে x প্লাস ওয়াইয়ের ভ্যালুগুলো আপনি রিপ্লেস করে দেন না, 90 প্লাস 90 রিপ্লেস করে দেন। তো তারপরে এসে আবার এইটারে কী করেন? রিপ্লেস করে 180 করেন। এইটা তো ডিটেইলড ম্যাথ, মানে ডিটেইল অঙ্ক করা, তাই না? এই ডিটেইল অঙ্ক করা লাগে বলেই আপনি কিসে আসছেন? কারণ এই ডিটেল ম্যাথস আর আপনার করা লাগবে না, আপনি যা বলবেন দুপদাপও করে দিবে। তো আমাদের কোডিংয়ের ক্ষেত্রে হয়েছে কি, এই যে এই লাইনটা যে আছে সি আউট নামস, এইটা অ্যাকচুয়ালি অনেকগুলো স্তরে ভেঙে এই নামসের মধ্যে কি আছে, ফার্স্ট ভ্যালুর মধ্যে যখনই এইরকম লাইন পাবে, এটা হচ্ছে এক্সপ্রেশন। এইরকম লাইনটাকে কি বলে? এক্সপ্রেশন মানে কি, যেটাকে এই যে ডান পাশের যে ভ্যালু আছে, যদি যোগ বিয়োগ ভাগ গুণ এইরকম কিছু থাকে, যে এখানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের যোগ বিয়োগ ভাগ গুণ আছে, মাল্টিপল ক্যালকুলেশন আছে, যেটা ডিরেক্ট কোনো ভ্যালু দিতে পারে না ক্যালকুলেশন করার আগে, মানে ক্যালকুলেশন করার পরে সে কোনো একটা ভ্যালু দিতে পারবে, এইরকম জায়গাগুলোকে আমরা বলতেছি কি? এক্সপ্রেশন। আর পুরা যে লাইন, এই পুরা লাইনটাকে আমরা কি বলি? স্টেটমেন্ট। একটা স্টেটমেন্টে অনেকগুলা এক্সপ্রেশন থাকতে পারে, একটা স্টেটমেন্টে অনেকগুলা এক্সপ্রেশন থাকবে। ভাই এত জটিল হিসাব করার কিছু নেই, এগুলো আমি বলতেছি জাস্ট পরে কাজে লাগবে, এখন শুধু মনে রাখেন। এইগুলো বাদ, এত জটিল জিনিস আমি দেখবো, এক্সপ্রেশন স্টেটমেন্টও বাদ দেন, এগুলো বাদ দেন, এগুলো দেখার দরকার নেই। তো প্রোগ্রাম যখন এইরকম জিনিস পাবে, ও সাইড কার করবে। সাইড কার মানে কি? ও ধরেন আপনাদের বাসায় গেস্ট বেশি আসলে কি হয়, যদি দুইটা চুলা গ্যাসের স্টোভ মানে অকুপাই করে ফেলে, তখন সাইড কারে আপনারা কী করেন? রান্নাবান্না শুরু করেন ইলেকট্রিক চুলায়, তাই না? বা হচ্ছে বাইরে থেকে খাবার অর্ডার করবেন বেশি এক্সেসিভ হয়ে গেলে, তখন কোডিং কি করে? এই জায়গাটুকু সাইডকার করে এনে এই জায়গাটুকুতে ও ডিটেল ম্যাথসটা করে,
যেই ডিটেল ম্যাথসটুকু এই যে এইখানে করছেন আপনি, বুঝতে পারছেন? না না এই হ্যাঁ ওই ইন আ সেন্স রাফও, আবার ইন আ সেন্স এটা আবার একটু ডিফারেন্টও। তো ও তখন কি করে, কোডিং তখন কি করে, কোডিং বলে যে নামের মধ্যে কত আছে রে, নামের মধ্যে 90, ঠিক আছে। তারপরে আরেকটা নামসের মধ্যে কি আছে, নামসের মধ্যে 90 আছে, তখন ও ভ্যালুগুলো রিপ্লেস করে 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 ও তখন হিসাব পরের লাইনে হিসাব করবে কি, যে এই দুইটা কত হিসাব করলে কত হয়, এই দুইটা হিসাব করলে কত হবে, এই দুইটা হিসাব করলে 180 হবে, 180 হবে। এটা সাইড কার করলো, করে এই জায়গায় অ্যাজ ইফ এই জায়গায় আরও একটা লাইন হয়েছে যেখানে সি আউটের মধ্যে 180 চলে আসছে। এখন সাইড কার করে এই সাইড কারের ভ্যালুটা এসে এই যে এইখানে রিপ্লেস হয়েছে। কিন্তু এই পুরা প্রসেসটা সাইলেন্টলি হয়, এই পুরা প্রসেসটা কি হবে, সাইলেন্টলি হবে, যেই কারণে আপনি কম্পিউটারের কাছে আসছেন। এই জন্যই এই পুরা জিনিসটা রিপ্লেস হয়ে অ্যাজ ইফ রিপ্লেস হয়ে এখানে 180 হয়ে গেছে। এই যে রিপ্লেস হওয়ার ব্যাপারটা কই থেকে হইলো, কোথা থেকে হইলো, এই সাইড কার থেকে হইলো না, এটা আপনি দেখেন না, চোখে দেখেন না, এই ডান পাশে সাইড কার থেকে হয়েছে। এই জন্য আপনি কম্পিউটারের কাছে আসছেন। দাঁড়ান একটু শেষ করি। হ্যাঁ, যদি এইখানে আপনি ধরেন আরও অনেক বড় বড় মোটা মোটা প্রশ্ন মানে যোগ বিয়োগ ভাগ গুণ করছেন, করে এখানে এরকম করছেন, তাহলে এইটা কি সাইড কার হবে না? এত বড় ক্যালকুলেশনটা সাইড কার হবে অ্যাজ ইফ অন দ্য ফ্লাই এখানে কোনো প্রকারের ক্যালকুলেশন হয়ে এখানে একটা এইরকম সিম্পল রেজাল্ট বসে গেছে। এই জন্যই আসলে আপনি ভ্যারিয়েবলের উত্তরটা দেখতে পাচ্ছেন, মানে পুরা ম্যাথসের উত্তরটা দেখতে পাচ্ছেন। এটা না করে আপনি করতে পারতেন কি, যে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারতেন রেজাল্টের মধ্যে যদি এটা করতেন, এইখানেও ব্যাপারটা ঠিক একই রকম হইতো। এতটুকু সাইড কার হয়ে এখানে একটা রেজাল্ট, লেটস সে ফর এক্সাম্পল 89 চলে আসতো, সেই রেজাল্টটাই এখানে প্রিন্ট হয়ে যেত। হ্যাঁ ভাই, প্রশ্নটা যিনি করতেছিলেন একটু করেন। জি ভাই, কোশ্চেনটা ছিল ও সি আউটের মধ্যে ওই প্লাস চিহ্নটা যখন ছিল, ও মানে যোগ যে করবে এটা বুঝতে পারলো কেমনে? আগে আমি ইন্টিজার নাম্বার মানে ইন্টিজার ডেটা টাইপ ডিক্লেয়ার করছি, এই কারণে ও বুঝতে পারছে এটা যোগ করা লাগবে সংখ্যায় সংখ্যা, এরকম কি? নাম প্লাস নাম, আপনি তো যোগই করতে হ্যাঁ, বলছেন তাই না? কিন্তু এই জায়গায় মানে এই ভেরিয়েবল গুলো যদি স্ট্রিং থাকতো সেক্ষেত্রে যোগ চিহ্নের জন্য কি করতে সি আউটের মধ্যে এরর দিত? না, যে ভেরিয়েবলে কি কি করতে আমরা এখনো জানি না ভাই, ওইটা একটু মানে ডিফারেন্ট টপিক হয়ে যাবে, আমরা এখনো জানি না, আস্তে আস্তে আসবো। ওইখানে টাইপ কনভার্সন বলতে টাইপ কনভার্সন টাইপ কাস্টিংয়ের ইস্যু আছে, ওগুলো আমরা দেখবো আস্তে আস্তে, মানে আপাতত আমরা আস্তে আস্তে আগাই আর কি। হ্যাঁ, এটা ভ্যালিড প্রশ্ন, মানে যেটা হয় যে ধরেন আপনার জাভা স্ক্রিপ্টে যান, জাভা স্ক্রিপ্টে গেলে কিন্তু জি ব্যাপারটা ভাই, একটু ওটা ডিফারেন্ট। কনসোল লগের সাথে মানে রিলেট করতে না না, পারবে। ওইটা রিলেট করেন না এখানে, কারণ আমরা টাইপ কাস্টিং জানেন, আপনি জাভা স্ক্রিপ্টে তো টাইপ কাস্টিং নর্মালি পড়েন না কেউ আর কি। টাইপ কাস্টিং টাইপ কনভার্সন এগুলো জাভা স্ক্রিপ্টাররা পড়ে না, আমরা পড়ি না, আমি নিজেও জাভা স্ক্রিপ্ট করি। বাট টাইপ কনভার্সন এবং টাইপ কাস্টিং যখন দেখবেন তখন ওগুলো আরও ক্লিয়ার হবে। বাট গোমেজ ভাই কি আপনি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছিলাম? জি ভাই, বুঝতে পারছি যে ও আসলে যোগ চিহ্নর কারণে সংখ্যা পাইছে দেখে যোগ করে দিচ্ছে, ইন্টিজার ছিল এই কারণে নাকি, আমি এটা না, মানে বোঝার চেষ্টা করতেছি। ভাই আমরা এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি না, নাম নাম ইকুয়াল টু 90, এই জন্য এটা হয়েছে। হ্যাঁ না, আমি এইটা বুঝি না গোমেজ ভাই, যে কথাটা আপনারা সাইড কারের এক্সাম্পলটা বুঝছেন সবাই, এটা না বুঝলে কিন্তু সামনে যাওয়ার লাভ নেই। ভাই, আপনি এটা খুবই ভেঙে বুঝাইছেন। আমরা x এর এবং y এর মান হচ্ছে ও পাশে একটা জায়গায় বসাই টোটাল ক্যালকুলেট করে ওখানে আনছে। হুম হুম, নাম মানে হচ্ছে 90 আর প্লাস নাম হচ্ছে 90, ও পাশে নিয়ে যে ওটার মানটা বসাই এখানে নিয়ে আসছে, পাশে যে ক্যালকুলেট করে চলে আসছে মানে। বুঝছি ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু এইটা হচ্ছে এখানে আবার একটু ইস্যু আছে, যেমন সি আউটে তো সবসময় আমরা ভ্যালু প্রিন্ট করি তাই না? সি আউটে সবসময় কি প্রিন্ট করি, ডিরেক্ট ভ্যালু প্রিন্ট করি তাই না? কথাটা বুঝেন? দাঁড়ান একটু একটু গোমেজ ভাই আপনি আছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আমি আছি, আমি শুনতেছি, অসুবিধা নেই। আচ্ছা, একটা আছে ভ্যালু আর একটা আছে এক্সপ্রেশন কি করে, এক্সপ্রেশন সবসময় সাইড কার করবে। সাইড কার বলতেছি কেন, মানে ওই যে পাশে আরেকটা চুল্লি জ্বালায় দেবে, আপনার বাসায় যদি মেহমান বেশি আসে তাহলে মাটির চুলায় রান্নাবান্না হবে আর কি, 2 3 4 5টা আরও এক্সট্রা চুল্লিতে রান্নাবান্না হবে, এটা হচ্ছে সাইড কার। সো আপনি যখন কোনো ভ্যালু অ্যাক্সেস করতে চান, ভ্যালুটা দুইভাবে অ্যাক্সেস করতে পারবেন, একটা হচ্ছে ডিরেক্ট ভ্যালু থেকে, আরেকটা হচ্ছে কোথায় থেকে, এক্সপ্রেশন থেকে। ডিরেক্ট ভ্যালু কি, ডিরেক্ট ভ্যালু দেখেন 90
তারপরে এইরকম হীরা, তারপর হচ্ছে 4.89, এগুলো হচ্ছে আমাদের ডিরেক্ট ভ্যালু। কিন্তু আমি যদি এইটা বলি 90 + 90, এটা কি? এটা হচ্ছে এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা ডিরেক্ট ভ্যালু না, বাট দ্যাট গ্যারান্টিজ দ্যাট এই এক্সপ্রেশনটা রিজলভ হইলে, এই ইকুয়েশনটা সলভ হইলে এখানে একটা ভ্যালু আসবে 180। এটা গ্যারান্টি করে, এক্সপ্রেশন গ্যারান্টি করে। আমি হিসাবপাতি কইরা দাঁড়াও তোমার একটা ভ্যালু ফেরত দিতেছি, এটা এক্সপ্রেশন গ্যারান্টি করে। সো এই দুইটা জিনিসই সি আউটের মধ্যে ভ্যালিড। আপনি এক্সপ্রেশনে ইউজ করতে পারবেন, ভ্যালুজে ইউজ করতে পারবেন। এটা শুধু সি আউটে না, যেখানে আপনি ভ্যালু ইউজ করতে পারবেন, ইনফ্যাক্ট ওইখানে আপনি এক্সপ্রেশনে ইউজ করতে পারবেন। এটাই হলো কাহিনী। যেমন সি আউটের মধ্যে আপনি এটাও দিতে পারেন, ডিরেক্ট ভ্যালু 90ও দিতে পারেন, আবার 90 + 90ও দিতে পারেন। এটা হচ্ছে এক্সপ্রেশন আর এটা হচ্ছে ভ্যালু। এখানে কিন্তু কোনো ভ্যারিয়েবল ইউজ করিনি, আমি ডিরেক্ট ভ্যালু ইউজ করছি। সো এখানে 90 + 90 + 89 এটাও দিতে পারেন। আচ্ছা ভাইয়া, আমি যদি স্ট্রিং ফার্স্ট ভাই, ভ্যারিয়েবল variable স্ট্রিং লাস্ট টাইম একটা ভ্যারিয়েবল নেই, ওই দুইটা স্ট্রিং এর ভ্যারিয়েবল নামগুলো যদি আমি সি আউটে যোগ করি সেক্ষেত্রে কি হয়? আবার আপনি টাইপ কাস্টিংয়ের কথা জিজ্ঞেস করতেছেন। ভাই টাইপ কাস্টিং তো নাই। টাইপ কাস্টিং যেটা আমরা নলেজ নাই সেটা উত্তর তো দিতে পারবো না এখন। ভাই ভ্যারিয়েবল বলতে নামটা বুঝাইছেন? ফিউচারে পাবো তাই না সামনের ক্লাসে? হ্যাঁ, সামনে তো অবশ্যই টাইপ কাস্টিং আমাদের থাকবে, সমস্যা নেই। আচ্ছা, এখন একটা কথা বলি। এই যে ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন, ভ্যারিয়েবল কি জিনিস, কে একটু বলেন তো? কোনটা বাক্স? এটা ভ্যারি করে। ভ্যারি করবে বলতে যেখানে ভ্যালু স্টোর করা হয়। আমি ইন্ট এজ লিখলাম, এখানে ভ্যারিয়েবল কোনটা? যে ভাই প্রশ্ন করছেন আগে উত্তর দিয়ে না, যে ভাই প্রশ্ন করছেন, না যে ভাই প্রশ্ন করছেন, এখানে ভ্যারিয়েবল কোনটা বলেন তো? এইচ ইন্ট নাকি এজ? এইচ ইট ইজ নট রাইট। কেউ কি মানে না বুঝলে বললেন। ভ্যারিয়েবল কি জিনিস এটা কিন্তু ডেঞ্জারাস প্রশ্ন, আজকের ক্লাসের পরে এই প্রশ্ন করা যাবে না। যদি না পারেন তাহলে এটা আবার রিপিট করতে হবে। এটা এখন এইচ ইন টাকা ভাই। হ্যাঁ, এইজটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি করতে পারে? ভ্যারিয়েবলের পাওয়ার কি বলেন তো? ভ্যারিয়েবলের কি পাওয়ারটা কি? ভ্যালু স্টোর বা ভ্যালু বা ডেটা স্টোর করতে পারে। এটা চেঞ্জ করে রিঅ্যাসাইন্ড হতে পারে। বুঝতে পারছি? আবার এই ভ্যালুটা যেখানে জমা থাকে সে তার একটা মেমোরি অ্যাড্রেসও থাকে। আমরা এটাও দেখছি আর কি। এনিওয়েজ, তো আমরা আসি তাহলে পুরা আমরা এতক্ষণ পর্যন্ত যেই টপিকগুলো দেখছিলাম, আমরা নর্মালি যোগ বিয়োগ ভাগ গুণ করার ক্ষমতা কম্পিউটারের, এগুলা নিয়ে আমরা একটু ডিসকাস করছিলাম। এবং সাথে আমরা কম্পিউটিংয়ের মধ্যে অনেক প্রকারের মানে ব্যাপার স্যাপার আছে, কোর কনসেপ্ট আছে যেগুলো দুনিয়ার যে কোনো ল্যাঙ্গুয়েজে সেম, এই জিনিসগুলো আমরা দেখছিলাম। তো একটু ধরেন দুইটা নাম্বার আপনি যোগ করতে চান, প্লাস নামস, এমনি দুইটা নাম্বার আপনি যোগ করতে চান। তো এখন কি করলাম, দুইটা নাম্বার যোগ করার জন্য আমি একটা কোড লিখছি। ধরেন এখানে সেকেন্ড ব্র্যাকেট আমার দেওয়ার দরকার নেই, আসলে আমার এখানে একটা ব্র্যাকেট আছে। আপনার ক্যালকুলেটর কি ধরেন যে এই দুইটা নাম্বারই সবসময় যোগ করবে? এই দুইটা নাম্বারই তো যোগ করবে না, তাই না? মানে এই প্রোগ্রামটা তো একবার রান হয়ে শেষ হয়ে যাবে, ব্যাপারটা এরকম মানে হবে আর কি। কিন্তু এই ব্যাপারটা এইখানে আমাদের করে দুইটা প্রবলেম আছে। একটা প্রবলেম হইলো যে 90 ছাড়া অন্য কোনো ভ্যালু অন দ্য ফ্লাই রান টাইমে কোনো ভ্যালু। রান টাইম মানে কি? প্রোগ্রামটা রান করলে যতক্ষণ জীবিত থাকে, প্রোগ্রামটা যদি রান করি এটা তো ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইম অ্যাক্টিভ থাকবে না, তাই না? 8 নাম্বার লাইন মানে এই লাইনটা এক্সিকিউট করবে, তারপর এটা করবে, তারপর এটা করবে, তারপর এটা করবে, করার পর ওর জীবনটা শেষ হয়ে যাবে। তো আমি বলতেছি যে এই প্রোগ্রামটা রান করলে আমার
এই নামের ভ্যালু কত হবে এটা তো আসলে ইউজার দেবে। আমরা ক্যালকুলেটর অন করে তো আর এটা হার্ড কোডেড ভ্যালু ইউজ করি না। হার্ড কোডেড, এখানে একটা নতুন ওয়ার্ড ইউজ করছি আমি। হার্ড কোডেড মানে যেটা আমি জোর করে এখানে বসায় দিতেছি, এটাকে বলতেছি আমি হার্ড কোডেড ভ্যালু। বাট আপনারা যখন রিয়েল লাইফ ক্যালকুলেটর চাপেন তখন তো আর মানে আপনার সফটওয়্যার তো আপনি এমনি বানাবেন না যে সবসময় 90 আর 90 যোগ করে। এটা তো ডাইনামিক হবে, তাই না? এরকম নাম্বার টিপ চাপবেন, তারপর এরকম ক্যালকুলেশন করবেন আপনি, তারপর এটা চলে আসলো, তাই না? তো ওই ইনপুটগুলো আমরা কেমনে নিব? আমরা যদিও কনসোল অ্যাপ্লিকেশনে আসি, কনসোল অ্যাপ্লিকেশনে ইনপুট নেওয়ার ব্যবস্থাও আছে। ইনপুট নেওয়ার ব্যবস্থা হইল সি ইন, সি আউট মানে কি? আউটপুট দেওয়ার, সি দিয়ে ইন দেওয়া মানে ইনপুট, আই এনতে হয় ইনপুট। সেটা করার জন্য আপনার এই উল্টা সাইন, আগে আউটের জন্য ছিল এইরকম, ইনের জন্য হচ্ছে এইরকম, ঠিক আছে? সি ইন দিয়ে যদি আপনি নাম দেন তো নামের মধ্যে আপনার সেই ইনপুটটা নিবে, নামের মধ্যে সেই ইনপুটটা নিবে। তো একটা ইনপুট দিলেন, তারপরে আপনি আবার যদি আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে ইনপুট নিতে চান সেক্ষেত্রে আপনি নামস দিলেন। এখন আপনি রান করেন, দেখেন এই প্রোগ্রামটা কিন্তু শেষ হয় নাই, এই ইনপুট নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আপনি 34 চাপেন, এন্টার দেন, আবার অপেক্ষা করতেছে, 56 চাপেন, এখন আপনার যোগফল করে দিতেছে। যোগফল করে কি দিতেছে? ওরে বাবা, এটাও 90 আসছে, এটা তো কাকতালীয়ভাবে এক হয়ে গেছে আর কি। এনিওয়েজ, আপনি যদি আবার এন্টার চাপেন, কি হইলো? প্রথমে বলতেছে নামের মধ্যে একটা, এই যে আপনি রান বাটনে ক্লিক করার পর কি হচ্ছে এখানে, এটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করতে চাই। রান বাটনে ক্লিক করার টাইমে এইখানে যেটা হয়েছে, এই যে এই জায়গায় যে কন্ট্রোলটা আছে, এই জায়গায় কন্ট্রোল হয়ে আছে, এই জায়গায় কন্ট্রোল বলতেছে তুমি এইখানে যা দিবা, এইখানে যা টাইপ করবা, যদি এখানে 56 টাইপ করো তার মানে সাইড কারে কি হচ্ছে, নাম সমান 56, ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাচ্ছে এই সি ইন লাইনটার কারণে। এই সাইড কার হচ্ছে এখানে। তো আপনি যদি আবার এখানে যদি 34 বা 56 দেন, তারপরে আবার যদি এন্টার করেন, সি ইনের মধ্যে আবার একটা ভ্যালু স্টোর করার ব্যবস্থা করে দিচ্ছেন আপনি 78, তারপর দুইটার যোগফল আপনি দেখাচ্ছেন। সো নর্মালি এই জিনিসটা একটু বোঝার জন্য ইউজারকে প্রম্পট দেন। প্রম্পট, আমি আবার নতুন ওয়ার্ড ইউজ করলাম, প্রম্পটিং। প্রম্পটিং মানে কি? আপনি এটিএম বুথে গেলে দেখেন না লেখা দেখায় প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড, ওই রকম আমি ওইটা বোঝানোর জন্য দিলাম এখানে, প্লিজ এন্টার 2 নাম্বার উইথ লাইন ব্রেক, মানে এন্টার চাপবেন তারপরে আরেকটা নাম্বার দিবেন, এটাই বুঝাইলাম আর কি। সো এটা বোঝানোর পরে এখানে আবার /n দিতে হবে যাতে করে পরের ইনপুটটা সে নেয়। হ্যাঁ, তো রান বাটনে ক্লিক করলাম, প্রোগ্রাম এইটা লাইন এক্সিকিউট করলো, এই লাইন এক্সিকিউট করলো, তারপরে 7 নাম্বার লাইন এক্সিকিউট করছে। করার পর কিন্তু প্রোগ্রামটা শেষ হয় নাই, প্রোগ্রামটা লাইফ সাইকেল শেষ হয় নাই। লাইফ সাইকেল মানে রান টাইম এখনও অ্যাক্টিভ আছে, প্রোগ্রামটা এখনও রান ক্যালকুলেট করে মানে একদম ধ্বংস হয়ে যায় নাই। মানে যে সুগার কেনের এক্সাম্পলটা দিছিলাম, সুগার কেনের জুসিং এখনও শেষ হয় নাই, ও একটা জায়গায় এসে আটকা আছে, একটা জায়গায় এসে বলতেছে আমার ইনপুট লাগবে, আমার একটা প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে, বা আমি ইনপুট আউটপুট নিয়ে কাজ করতেছি, তুমি একটু দাঁড়াও। তো ওকে আপনি কি বলছেন অ্যাজ এ কোডার, তুমি একটা নাম্বার ইনপুট দাও, 78 দিছো, তারপর আবার আরেকটা দাও, 80 দিছো, এখন দ্য সামেশন ইজ এই দুইটা নাম্বার। এটা বুঝতে পারছেন? কারো কোনো বুঝতে সমস্যা আছে? দ্য সাম ইজ স্ট্রেইট ফরওয়ার্ড, দ্য সামেশন ইজ দ্যাট। এটা আপনি করলেন, তাহলে প্রোগ্রামটাকে যদি আবার রান করি, প্রথমে এই যে 7 নাম্বার লাইনে এসে এটা আউটপুট দেখাবে, এতটুকু আমরা জানি। তো 8 নাম্বার লাইনে এসে কী করবে? সি ইন, মানে যে ইনপুটটা আপনি এইখানে দিবেন, যে ইনপুটটা এখানে দিবেন ওই ইনপুটটা এইখানে চলে আসবে, নাম সমান 90। যদি আপনি 90 ইনপুট দেন, 90 সাইড কার হবে, সাইডে গিয়ে হিসাব কিতাব করে এসে আপনার নামের মধ্যে চলে আসবে। তারপর যদি আবার আপনি নামসের মধ্যে 90 দেন, ওই নামসের মধ্যেও 90 চলে আসবে, অ্যান্ড দ্য সাম ইজ 180, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তো এখন যদি আপনি আবার একটা আকাম করেন, ধরেন এইখানে আপনি দিলেন, একটা ভাই প্রশ্ন করছিলেন, ওনার আসলে আজকে ঘুমই হবে না এটা উত্তর না দিলে, ভাইয়ের উত্তরটা দিয়েই নেই আমি। দেখছেন? এতক্ষণে কি আসতেছে আমাদের ক্লাসে? আচ্ছা,
এখানে টাইপ কনভার্সনটা আমরা আজকে ইন্ট্রোডিউস না করি। টাইপ কনভার্সনে অনেক অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে, যদি আপনি স্ট্রিংয়ের সাথে ইন্টিজার যোগ করেন, মানে প্রশ্নটা হলো, ওনার প্রশ্নটা ছিল যদি আপনি এইরকম করেন, মানে এইরকম প্লাস এইরকম করেন, তাহলে কি হবে? তাহলে হবে যেটা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা হবে, এতটুক জিনিসের ডেসিমালে কনভার্ট হয়ে ডেসিমাল এই নাম্বার সাথে যোগ হবে। অথবা এমনও হইতে পারে যে এরকমও হইতে পারে, দুইটা যোগ হয়ে পুরো স্ট্রিং আকারে দুইটা মানে কনভার্ট হয়ে যাবে। সেগুলো টাইপ কনভার্সন নিয়ে আমরা যখন ডিসকাস করব তখন আমরা মানে দেখতে পারবো আর কি। বাট আমার কথা হলো ইনপুট নেওয়ার প্রক্রিয়াটা তো আপনারা বুঝতে পারছেন, তাই না? সি আউট প্লিজ, ধরেন এটা একটা করে নিলেন, প্লিজ এন্টার ফার্স্ট নাম্বার। যখন ফার্স্ট নাম্বারটা নিয়ে ইনপুট নেওয়া শেষ, তখন যদি আমি প্লিজ এন্টার সেকেন্ড নাম্বার করি, খুব খেয়াল করে দেখেন এই জায়গায় একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা বুঝতেই হবে। আমি যদি এই কোড ফাইলটাকে রান করি, আমাদের আগের যতটুকু মানে ধরেন আমাদের আগের হিসাব কিতাব মতো কি পুরা লাইনগুলো একবার এক্সিকিউট হয়ে শেষ হয়ে যাওয়ার কথা না? এটা রান হবে, এটা রান হবে, 7 লাইন হবে, রান হবে 8, রান হবে 9, 10, 11, রান হয়ে শেষ। কিন্তু এইবার রান বাটনে ক্লিক করলে ও আসলে এই 7 নাম্বার লাইন এক্সিকিউট করে প্রোগ্রামটা বসে থাকে কোথায়? ডান পাশে ইনপুট নেওয়ার জন্য বসে থাকে। আপনি কি বলছেন আপনার ইউজারকে? আচ্ছা ভালো কথা, এই কোডটা যে বানাইছেন এটা হচ্ছে আপনি হচ্ছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাট এই ডান সাইডে যে এন্ট্রি দিতেছে, এখন নতুন আরেকটা ক্লায়েন্ট আসছে, নতুন আরেকটা ওয়ার্ড ইউজ করলাম, নতুন আরেকটা ক্লায়েন্ট আসছে। এই ক্লায়েন্টটা কিন্তু আপনি না, এই ডান সাইডের লোকটা কে? ইউজার, যে আপনার সফটওয়্যার ইউজ করবে। আপনি যদি এই main.cpp ফাইলকে একটা exe ফাইল বানান, exe ফাইল বানায় কারো কম্পিউটারে ইনস্টল দেন, সেই ইউজার এখন এখানে একটা নাম্বার ইনপুট দেবে। এটা কিন্তু সফটওয়্যার ডেভেলপার না, সেই ইউজারটা ইনপুট দিছে, তারপরে ইউজারটাকে বলছেন আবার আরেকটা ইনপুট দেয়, ইউজার আবার ইনপুট দিচ্ছে, তারপর আপনি তাকে আপনার ক্যালকুলেশন দেখাইছেন। এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। আপনি মাঝখানে সফটওয়্যার লিখছেন, ডান পাশে কিন্তু এখন আর আপনি নাই। ডান পাশে এখন যদিও আপনি ইনপুট দিচ্ছেন, কিন্তু আসলে এটা exe ফাইল বানাইলে এটা ইনপুট দিবে এন্ড ইউজার বা ক্লায়েন্ট, এদের আমরা বলি এন্ড ইউজার। ধরেন আপনি ফেসবুকে গেলেন, ফেসবুকে গেলে এই ফেসবুক www.com ফেসবুকে যদি যান, আমি তো ইউজার তাই না, কিন্তু ফেসবুকটারে তো কোড করছে কেউ, একে ইন্সপেক্ট ভিউ সোর্স দেন, এগুলো অনেক হাবিজাবি কোড টোড লিখে রাখছে কেউ না কেউ তো কোডটা লিখছে। ওইটাই আমি বললাম যে আপনাদের কেউ একজন কোড লেখে আর কেউ কোডটা ইউজ করে। আমাদের এই জায়গায় যেহেতু আমরা নিজেরাই মানে ডেভেলপার, নিজেরাই ইউজার, এই ডান পাশে আমরা কনসোলে নিজেরাই ইনপুট দিচ্ছি, ইনপুট সবসময় ইউজার দিবে। তো আমরা আজকে ক্লাসটাকে বেশি দূর নিব না, ইনপুট আউটপুটের এই ধারণা পর্যন্তই আমরা একটু কনফাইন রাখতে চাই। আর ক্লাস 9টার মধ্যে শেষ করতে পারবো। আমার 9টায় অন্য আরেকটা কোর্সের ক্লাস থেকে বুধবারই, এটা আগে ওই ক্লাসটা আগে থেকে আমি শুরু করছিলাম। না, আমাদের ক্লাস আজকে অলরেডি শেষ, আমরা কিছুক্ষণ আলাপ করে বের হয়ে যাবো আর কি। আপনার ইমার্জেন্সি থাকলে আপনি লিভ নিতে পারেন। আরো একটা প্রশ্ন আছে, জি, এখানে যে সি ইনপুটটা নিলেন, এই যে নাম, এটা কি অলরেডি এটা ইন্টিজার টাইপ হয়ে গেছে? মানে পাইথনে এটা স্ট্রিং হয়, যেমন 4 আর 6 নিলেন 46 হয় না, কিন্তু অলরেডি সি প্লাস প্লাসে এটা ইন টাইপ দিলেন। হ্যাঁ, ইন টাইপ স্ট্রং টাইপ না, স্ট্রং টাইপের জন্য এটা হয়েছে আর কি। মানে আমরা আপনি মনে হয় ফার্স্টের ক্লাস 2টা করেন নাই। ফার্স্টের ক্লাস 2 কিন্তু আমরা বলছিলাম যে সি আর C++, জাভা, এই ল্যাঙ্গুয়েজগুলোতে আমরা টাইপ আগে বলে দেই। টাইপ বলে দেওয়ার কারণে সাইজ মাইজ এগুলো আমাদের অলরেডি চলে আসে। অটোমেটিক ইন্টিজারের কারণে 4 বাইট, অটোমেটিক আপনার ডাবলের কারণে আসবে 8, স্ট্রিংয়ের কারণে আরও একটু বেশি, এরকম আসবে। একটু দেখে নিন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, যাদের কাছে একটু কঠিন লাগছে আমি কি আবার এক্সপ্লেন করব? কেউ কি আছেন যে বুঝেন নাই? একটু অন্যভাবে বুঝালে সুবিধা হবে, এরকম কেউ আছেন? মানে ইনপুট কি, আমরা তো দেখলাম যে আমাদের প্রোগ্রামে আমরা সবসময় কি করছি এতদিন পর্যন্ত, আউটপুট বের করে টার্মিনালে দেখাইছি। এটাই তো দেখছি আমরা, এরকম একটা টার্মিনালে দেখাইছি। কিন্তু আমরা বলতেছি যে কি
টার্মিনালে আউটপুট না, টার্মিনাল থেকে যেসব ইনপুট দিবে সেই সব আমরা আবার ফেরত আনবো আমাদের কোডে। ভাই সিতে তো মনে হয় এটাতে এটা স্ক্যান করে। হ্যাঁ, সিতে স্ক্যানআপ করে। সিতে হচ্ছে যে সিতে প্রিন্টিংয়ের জন্য কি কি ইউজ করে, আমরা সি এরটাও দেখবো ভাই, সি জাভা টাভা সবই দেখবো, পাইথনেও দেখবো, সবগুলোতেই দেখবো। আগে আমরা বেসিকটা কভার করি, করে ওগুলোতে দেখবো। সিতে এটা হলো আউটপুটের জন্য প্রিন্টএফ, আর ইনপুটের জন্য স্ক্যানএফ। ভাই আজকে ক্লাস তো শেষ, তাহলে আমি আচ্ছা, টাইপ কনভার্সনটা আমরা আজকে আর একটু টাচ করতে পারলাম না। টাইপ কনভার্সন আমরা রিজার্ভ ক্লাসটা নিব, ঠিক আছে? তো এই রিজার্ভড একটা ক্লাস একটু আপনাদের ডিক্লেয়ার করা হবে। সেটা হচ্ছে যে হয়তোবা 9-12 মানে 15 তারিখের মধ্যেই আপনাদের আরেকটা রিজার্ভ ক্লাস মানে অ্যাসাইন করা ছিল, তো ওইটা সম্ভবত নেওয়া লাগবে। তো এটা খুব সম্ভবত আপনাদের ফ্রাইডেতে 14 তারিখ 14-15 খুব সম্ভবত এটা আপনাদের 7 তারিখে করতে হইতে পারে রিজার্ভ ক্লাসটা। ভাই আমার 7 আর 9 তারিখে একটু সমস্যা আছে। আর রিজার্ভ ক্লাসে আমাদের নর্মালি এখানে সব হবে, প্র্যাকটিস হবে। আপনার ওইখানে একটু রেকর্ড দেখে নিতে পারেন, মানে সব ক্লাসের টাইম তো আসলে মিলবে না। তো রিজার্ভ ক্লাসগুলো আসলে রাখা, যারা এক্সট্রিম প্রবলেমে আসেন এখনও একদমই বুঝতেছেন না, তাদের একটু হেল্প আউট করার জন্য আর কি। তবে আমি ওই ভিডিও দেখে যদি প্রশ্ন থাকে আপনাকে আস্ক করব। ঠিক আছে, শুক্রবার আমিও থাকতে পারবো। ক্লাসটা কয়টার দিকে হবে? সেম টাইম ভাই, সেম। এটা এখনো কনফার্ম না, কনফার্ম হইলে জানানো হবে আর কি রিজার্ভ ক্লাস। আর কি ভাই নতুন কোনো কিছু শিখাবেন? মানে আমার তো সেমিস্টার ফাইনাল এক্সাম চলতেছে, তাহলে আমি লিভ দিতে। না, আজকে ক্লাসটা শেষ, আপনারা লিভ নিতে পারেন। আমি ক্লাস রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আমি